স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের মিশন টাইগারদের ক্রাইস্টচার্চে 2 ম্যাচ সিরিজের শেষটা রোববার ভোর 4টায় হ্যাগলি ওভালের ঘাস বিছানো সবুজ উইকেটে। আর মাঠের সাম্প্রতিক পরিসংখ্যান এই সব বিবেচনায় টস জিতলে আগে ফিল্ডিংটাই নিতে চাইছে বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্ট। কাজে বাগড়া না বাঁধালে বৃষ্টি বরাবরই রোমাঞ্চকর, মোহময় শীতলতার অনন্য খোরাক। আর বৃষ্টি ভেজা দিনটা যদি আসে পৃথিবীর সুন্দরতম দেশ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে, তবে তো কথাই নেই। কিন্তু ওখানে থাকা বাংলাদেশ দলের জন্য বৃষ্টিটা এখন বিরক্তির কারণই বটে। শুক্রবার মাঠের অনুশীলনটা বেরসিক বৃষ্টির কারণে হয়নি। জিম সেশনের পাশাপাশি সময়টা কেটেছে ম্যাচ জয়ের নায়ক এবাদতের জন্মদিন উদযাপন করে। যে এখানে আসলে বলার কোনো সুযোগ নেই যে আসলে এই সময় ইনাফ ছিল না বা এটা না, যেটা টাইম পাওয়া গিয়েছে আসলে সেটার মধ্যে অ্যাডজাস্ট করে চলতে হবে। ম্যাচের আগের দিন অবশ্য হ্যাগলি ওভালে সূর্যের হাসি, এই একটা দিন তাই সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা। ওয়েদার ওয়াইজ একটু ডিফারেন্ট, এখানে একটু ঠান্ডাটা বেশি এবং উইন্ডটা অনেক স্ট্রং, কিন্তু আজকে ট্রেনিং আমরা যতটুকু পারেছি অ্যাডজাস্ট করছি। মাঠের যে উইকেটে খেলা হবে তা দেখে তাসকিনের মতো পেসারদের জিভে জল আসার কথা। সেই সাথে এই পিচ টাইগার ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারে পরীক্ষা। কিউই পেসারদের বাউন্স আর সুইং সামলানোর জন্য বাড়তি প্রস্তুতি দরকার। অবশ্য শনিবার নেটে স্পিন বলেও নক করতে দেখা গেছে টাইগার ব্যাটারদের। ক্রাইস্টচার্চের এই মাঠে টাইগারদের একেবারেই অনভিজ্ঞ বলা যাবে না। এর আগে যদিও একটার বেশি টেস্ট খেলা হয়নি, 2017 সালের সেই ম্যাচে আগে ব্যাট করে শেষ পর্যন্ত 9 উইকেটে হেরেছিল তামিম ইকবালের বাংলাদেশ। সেই পরিসংখ্যান মাথায় রেখে এবারের টেস্টে টস জিতলে আগে ব্যাট না করার পরিকল্পনা টাইগারদের। ক্রাইস্টচার্চে টেস্টের সংখ্যা একটা হলেও এই মাঠে 3 ওয়ানডে খেলেছে বাংলাদেশ, প্রতিবারই হার এবং সবগুলোই বেশ বড় ব্যবধানে। তাই দুশ্চিন্তা না করে উপায় কই। তবে বাংলাদেশ যে নিজেদের সময়ে আগের সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে তার প্রমাণ তো মিলেছে সিরিজের প্রথম টেস্টেই। খালিদ জামিল, একাত্তর। হ্যাগলি ওভালের গ্রিন টপ উইকেট সেজেছে আরো সবুজ রঙে। বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টটাকে বরণ করে নিতে চাইছে গতি, সুইং আর বাউন্সে। যেখানে টস হবে বড় ফ্যাক্টর, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কিউদের 4 পেসার যাদের সেরা পারফরমেন্সটা এই মাঠেই। হ্যাগলি ওভাল নিউজিল্যান্ডের গ্রিন সিটি ক্রাইস্টচার্চের ক্রিকেট স্টেডিয়াম। সবুজে ঘেরা এই শহরের মতো মাঠেও সবুজের সমারোহ। দূর থেকে দেখে সব ঘাসে ঢাকা মনে হয়, উইকেটটা কোথায়? একটু কাছে গেলে আবছা চোখে পড়ে। ক্রিকেট যারা দেখে এতক্ষণে বুঝে গেছে এই হ্যাগলি ওভাল কি নিয়ে অপেক্ষায় আছে। ঘাসে ঢাকা এই উইকেট পেসারদের স্বর্গরাজ্য। বাউন্স থেকে যেখানে এক্সট্রা বাউন্সই বেশি হতে চায়, গতির সঙ্গে সুইং মিলে গেলে ব্যাটসম্যানদের জন্য এক গোলক ধাঁধায় পরিণত হয় হ্যাগলি ওভাল। বাংলাদেশের বিপক্ষে দলে থাকা নিউজিল্যান্ডের 4 পেসারেরই স্বর্গরাজ্য এই ক্রাইস্টচার্চ। অবিশ্বাস্যভাবে এখানে খেলা 8 টেস্টে 48 উইকেট শিকার ট্রেন্ট বোল্টের। টিম সাউদিও কম না, নিয়েছেন 39 উইকেট। বাকি দুজনও সেরাটাই পেয়েছে এই মাঠে। সর্বোচ্চ উইকেট শিকারে সেরা 10 জনের একজনও নেই স্পিনার। ফাস্ট বোলাররা কতটা ডমিনেট করবে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। কখনো কখনো ঘাসটা একটু বেশি ছেটে ব্যাটিং ফ্রেন্ডলি করা হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে উইকেটের চিত্র এমন। নিশ্চিতভাবেই প্রথম টেস্ট হেরে যাওয়ায় এই ম্যাচে উইকেটে ঘাসের জাল বিছিয়ে স্বাগতিক হবার ফায়দা লুটতে চাইবে কিউইরা। তাই তো 5 দিনের এই টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে টস থেকেই, কেননা টস হারলেই আগে ব্যাট, নিশ্চিত আত্মাহুতি। পরিসংখ্যান পক্ষেই দলিল দিচ্ছে এখানে খেলা 8 টেস্টে মাত্র 2টাতে আগে ব্যাট করা দল জয় পেয়েছে, পরে ব্যাট করা দল জিতেছে 5 টেস্ট। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথম ইনিংসে রানও ওঠে কম। তবে ক্রাইস্টচার্চের উইকেটের চরিত্র বদল হয় মেঘের মতো। প্রথম দিনে যতটা কঠিন, চতুর্থ দিন থেকে আরো বেশি কঠিন হতে থাকে শেষ 2 দিন। তাই টেস্টের দ্বিতীয় আর তৃতীয় দিনটা যারা ব্যাট করতে পারে, অধিকাংশ সময়ে ম্যাচটা তাদের দিকেই গেছে। ব্যাটসম্যানদেরও একেবারে হতাশ হবার কিছু নেই। সর্বনিম্ন 104 যেমন হয়েছে, তেমনি এই মাঠেই 659 রানও উঠেছে।
বড় ভাগ্য নিউজিল্যান্ডের এই মাঠের সেরা 4 পেসারই দলে আছে। এই ম্যাচও তাই নিশ্চয়ই ওরাই খেলবে। দেখার বিষয় বাংলাদেশ 3 পেসারে থাকবে নাকি আরো একটা বাড়িয়ে নেবে। ইহতিশাম সবুজ, ৭১। সিলেটে রোববার থেকে পর্দা উঠছে ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া আসর ইন্ডিপেন্ডেন্স কাপ। প্রিমিয়ার লিগ কবে কখন হয় সেটা যেন এক গোলক ধাঁধা। গেল বছর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালো হয়েছে টি-20 ফরম্যাটে। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে নির্বাসিত প্রায় ২.৫ বছর। বিসিএল দিয়ে আবারও মাঠে ফিরছে 50 ওভারের ক্রিকেট। তারপরও আছে একরাশ হতাশা। সিলেট থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। দেশজুড়ে যখন শীতের ১২টা, সিলেট তখন ব্যতিক্রম। জানুয়ারির প্রথম ভাগে চায় শহরের উষ্ণতা আপনাকে চমকে দেবে। সাকিব, তামিম, রিয়াদ, মুস্তাফিজদের বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট নিয়ে সিরিয়াসনেসটাও একটা চমকই বটে। ঘরোয়া ক্রিকেট বড় তারকাদের থেকে কারণে অকারণে উপেক্ষিত, আর ফরম্যাটটা যদি হয় ওয়ানডে তবে সেই উপেক্ষার সাথে জড়িয়ে ক্রিকেট বোর্ডের নামটাও। প্রায় ২.৫ বছর পর যখন বিসিএল দিয়ে ডোমেস্টিকে ফিরছে ওয়ানডে, তাতে কতটা খুশি ক্রিকেটাররা। 3টা ম্যাচ খেলে আপনি প্রস্তুত হবেন, তাহলে সেটা খুবই ডিফিকাল্ট। 3টা ম্যাচ দিয়ে আপনি প্রস্তুত হতে পারবেন না। যদি আমরা এরকম টুর্নামেন্ট আমরা আরও বেশি ম্যাচের জন্য খেলতে পারি এবং আরও 1-2টা টুর্নামেন্ট বাড়ে আমাদের জন্য, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো। যারা বিশেষ করে টিমের বাইরে থাকে তাদের জন্য ব্যাক করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। ডোমেস্টিকের পারফরমারদের মূল্যায়নেও সিলেকশন প্যানেলের অনীহা স্পষ্ট। একবার জাতীয় দল থেকে বাদ মানে ক্যারিয়ারের যেন বিদায় ঘণ্টা। মান আর মূল্যায়নের যুগলবন্দি যেন এক পশলা হতাশা। যদি এবছর ভালো পারফর্ম না করি বিপিএলে, আমি নেক্সট ইয়ার বিপিএল টিম পাবো না, এটাই রাইট। আমি যদি প্রিমিয়ার লিগে ভালো না খেলতে পারি, পরের বছর আমি প্রিমিয়ার লিগে টিম পাবো না। তো আমার কিন্তু পারফর্মটা করতেই হবে এটা। আর আমি পারফর্ম করলে সেক্ষেত্রে ন্যাশনাল টিমে খেলবো কি না খেলবো এটা তো সম্পূর্ণ আমার হাতে নেই। জাতীয় দলের সুবিধার বাইরে থেকেও টানা পারফর্ম করে যাওয়াদের স্বপ্নটা এমনই, সবই যেন উপরওয়ালার হাতে। রিয়াসাদ আজিম, ৭১, সিলেট। যুগের মুখোমুখি হয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আজ থাকছে পরের 2 বছরে তার চ্যালেঞ্জের কথা। এই সরকারের মেয়াদে আর 2 বছর আপনার হাতে সময় আছে। এই 2 বছর আসলে আপনার চ্যালেঞ্জটা কি হতে পারে এবং আপনি কোন কাজটা আসলে শেষ করে যেতে চান? আসলে আমাদের প্রথম চ্যালেঞ্জ যেটি আসবে বা এখনও আছে সেটি হচ্ছে যে কোভিডের যে এটার যে রিফ্লেকশনটা হবে, প্যান্ডেমিকের যে রিফ্লেকশনটা, সেটি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 30 কোটি টাকা এখানে খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য সিড মানি দিয়েছেন। তো সেটি আমরা কাজ করছি এবং খেলোয়াড়দেরকে পাশে এই বিপদের সময় প্রায় 16,000 ক্রীড়াবিদদেরকে আর্থিক সহযোগিতা আমরা দেওয়ার জন্য কাজ করে চলেছি। তা আমি মনে করি এটি আমাদের জন্য খেলোয়াড়দের এই বিপদে পাশে থাকা এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, সেটি আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যেই পেন্ডিং কাজগুলো ছিল, আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রতিটি জেলা স্টেডিয়ামগুলোকে অনেক খারাপ অবস্থা আছে, সেগুলোকে সংস্কার করা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 100টি ইভেন্টে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করার চেষ্টা করেছিলাম এবং এটি যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু খেলাধুলা একটি অন্য মাত্রায় আমরা নিয়ে যেতে পারতাম। তো যেহেতু এটি সবগুলো করতে পারি নাই এবং আমরা আশা করি যে সেই খেলাগুলোকে ধারাবাহিকভাবে শেষ করা। অলমোস্ট 1 যুগ হয়ে গেছে। এই 1 যুগ ধরে জাতীয় ক্রীড়া পুরস্কারের ব্যাপারটা আসলে এখন পর্যন্ত হচ্ছে না। এটা কি আপনার মনে হয় একটা চ্যালেঞ্জ কিনা সেটা বাস্তবায়ন করা? 8 বছরের যে পেন্ডিংটা ছিল সেটা কিন্তু আমি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তারিখও চাওয়া হয়েছে। তো ওনার তারিখের জন্য আসলে আমরা একটু সময়টা লাগছে। যদি উনি যখনই আমাদেরকে সময় দেবেন বা উনি যাকে বলবেন এটাকে এই পুরস্কারটা বিতরণ করার জন্য, কারণ কোভিডের কারণে কিন্তু ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারছি না। কারণ এখন যদি উনি যাকে দায়িত্ব দেবেন তাকে নিয়ে আমরা পুরস্কারটি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা শেষ করতে চাই। ভাই, এই 3 বছর পার করেছেন। 3 বছরে যদি নিজের মূল্যায়নটা নিজেকে করতে বলি, আপনি সফল না ব্যর্থ, এক কথায় কি বলবেন? আসলে সফল কথাটা বলারও সময় এখন আসেনি বা ব্যর্থ বলারও সময় আসেনি। তবে আমি মনে করি যেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি, যদি মাঝখানে 2 বছরের সময়টা নষ্ট না হতো তাহলে অবশ্যই আমি নির্দ্বিধায় বলে দিতাম। কিন্তু তারপরেও আমি বলছি খেলাধুলা কিন্তু আমরা সেভাবে মানে একেবারে খারাপ করেছি সেভাবে নয়। খেলাধুলার যেভাবে এগোচ্ছে সেটা যদি আর বাধাহীনভাবে আগামী 2 বছর পর্যন্ত চালাতে পারি তো ইনশাল্লাহ আগামী 2 বছর পরে আমরা একটা ভালো পর্যায়ে দেখতে পারবো। আপনার 3 মেয়াদে আসলে যেটা হয়েছে, আপনি বলেছেন ব্যর্থতা,
সফলতার গল্প আমরা শুনেছি, তবে এই জাহিদ হাসান রাসেল যে কারণগুলো বলেছিলাম ঠিক সেই কারণে কিন্তু তার উপর অনেক বেশি আশা, অনেক বেশি প্রত্যাশা, সেই প্রত্যাশা তিনি এখন পর্যন্ত মিটে যাওয়ার চেষ্টা করছেন এবং বাকি 2 বছর আসলে এই মেয়াদে দেখা যাক তিনি শেষ পর্যন্ত কী করে। আমরা ডেফিনেটলি ওনার যেই ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা, ক্রীড়াঙ্গনে ওনার যেই বিচরণ, সেটা থেকে আশা করতেই পারি যে জাহিদ হাসান রাসেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিশ্চয়ই সুবাতাসই বই দেবেন। এদেশম সবুজ, 71। ঢাকার আর্মি স্টেডিয়াম হয়ে উঠেছে দেশ বিদেশের অ্যাথলিটদের এক মিলন মেলা। সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দ্বিতীয় আসর। আজ হয়ে গেল তারই ড্রেস রিহার্সাল। এবারকার আসরে অংশ নিচ্ছে প্রায় 600 জন রানার। অর্ণব বাপি জানাচ্ছেন বিস্তারিত। লেগেছে রংতুলির আঁচড়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম আসর থেকেই স্বীকৃতি পাওয়া ঢাকা ম্যারাথন যেন এবার আরও বড় পরিসরে। মানতে হচ্ছে করোনা সতর্কতা। প্রতিযোগীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখেই চূড়ান্ত হচ্ছে রেজিস্ট্রেশন, মিলছে রানিং কিট। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই চলছে ঢাকা ম্যারাথনের ড্রেস রিহার্সাল। ওর সাপোর্টটা আছে বলে আমিও দেখা যায় যে সব সময় দৌড়কে উৎসাহ নিয়েই সব সময় দৌড়াচ্ছি। এবং একসাথে দৌড়ানোর কিন্তু একটা সত্যিকার একটা মজা আছে, যখন 4 পা এক ছন্দে যখন পড়ে সেটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা ব্যাপার হয়। অপেক্ষা করছি 10 তারিখ আমরা সবাই মিলে দৌড়াবো। দেশে নিজের জায়গায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে পার্টিসিপেট করা ইজ রিয়েলি অ্যামেজিং। দ্বিতীয় আসরের আগে মূল ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে রানাররা। মোট 594 জনের মধ্যে ফুল ম্যারাথনে অংশ নিচ্ছেন 190 জন, আর হাফ ম্যারাথনে 404 জন। দেশ বিদেশের অ্যাথলিটদের সাথে ছুটবেন বাংলার মেয়েরাও। এই ইভেন্টে হচ্ছে আমি ফার্স্ট ফুল ম্যারাথন দিব, সো আমি খুবই এক্সাইটেড। আরো কন্টিনিউ হওয়া উচিত, আরো বেশি বেশি ইভেন্ট আসা উচিত। আমরা ঢাকায় হয়তো গুটি কয়েকটা মেয়ে দৌড়াচ্ছি, কিন্তু ঢাকার বাইরে থেকে কিন্তু কেউ পার্টিসিপেট করছে না সেভাবে। বাংলাদেশের সব মেয়েদের জন্য এটা একটা গর্ব, এটা গর্বের বিষয় যে আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি। মেয়েদের জন্যই এটা খুবই ভালো একটা উদ্যোগ। লড়াইটা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। অনেকের কাছেই ম্যারাথন দৌড়টাই পেশা, যারা ঘুরে বেড়ান বিশ্বের বিভিন্ন দেশে। I want to win the race. Last year I participated in this Bangladesh. Bangladesh is moving that way. Bangladesh understands the importance of health. ঢাকা ম্যারাথনকে সফল ও সার্থক করতে কাজ করে যাচ্ছেন আয়োজকরা। এই দৌড়টাকে সিগনেচার ইভেন্ট করাই লক্ষ্য। একদিন ঢাকা ম্যারাথন হবে পৃথিবীতে সবচেয়ে বড় একটা ম্যারাথন, যেখানে লক্ষাধিক লোক অংশগ্রহণ করবে। আমরা সেই দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সোমবার ভোর 5:30টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যারাথন দৌড় শেষ হবে হাতির ঝিলে এসে। অর্ণব বাপি, 71। আর এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ ভয় নয়, সচেতনতাই।